সৌম্য সরকার কি আনলাকি? তানজিদ হাসান তামিম এবং বিশেষ করে সাইফ হাসান কি লাকি? বাংলাদেশ ক্রিকেটে একাদশ নির্বাচনে নতুন ক্রাইটেরিয়া কি সেট হয়েছে? এই যে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবো, এর প্রথম ম্যাচে আমাদের ওপেনার হিসেবে এই ৩ জন সৌম্য সরকার, সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের মধ্যে কোন ২ জন থাকবেন? ওই আলোচনাতে আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলো কি সামনে চলে আসছে না? কেন চলে আসছে সেটাই বলছি। আর শেষ পর্যন্ত গিয়ে কোন ২ জন প্রথম ম্যাচে অন্ততপক্ষে ওপেন করবেন, চলুন তা নিয়ে একটু বুঝে দেখার চেষ্টা করি। এখন বাংলাদেশ ক্রিকেট কি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেইখানটাতে লাস্ট ২টা ম্যাচে আমাদের 11 থেকে যিনি টপ স্কোরার হয়েছিলেন তার নিজের পজিশনে না, মানে ওপেনার তো ২টা পজিশন, ২ জন এখানে রয়েছেন, সেখানে না, পুরো দলের ইনিংসেই টপ স্কোরার ছিলেন। লাস্ট সিরিজটাতে যিনি ২ দল মিলিয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, তিনি নেক্সট সিরিজের ৩টা ম্যাচের মধ্যে একাদশেই সুযোগ পাবেন না। এটা আসলে একটা বিস্ময়কর ব্যাপার। আমাদের ক্রিকেট হিস্ট্রিতে কখনো এরকম হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমি সিওর আসলে হয়নি। সৌম্য সরকারের ক্ষেত্রে সেটা হয়েছে। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই সিরিজটা খেলেছিলাম সেইখানে লাস্ট ম্যাচটাতে সৌম্য সরকার ৯১ রান করেছিলেন, টপ স্কোরার দলের। তার আগের ম্যাচে ৪৫ রান করেছিলেন, টপ স্কোরার দলের। ওই সিরিজে ৩ ম্যাচ মিলিয়ে ১৪০ রান করেছিলেন। শুধু দলের টপ স্কোরার না, ২ দল মিলিয়েই আসলে পুরো সিরিজের টপ স্কোরার ছিলেন সৌম্য সরকার। অথচ নেক্সট সিরিজটা যখন আমরা খেলতে নামলাম পাকিস্তানের বিপক্ষে, সেইখানে প্রথম ম্যাচে সৌম্য সরকার ছিলেন না, দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার ছিলেন না, এমনকি তৃতীয় ম্যাচেও সৌম্য সরকার ছিলেন না। এইটা আসলে সৌম্য নিজেকে আনলাকি ভাবতেই পারেন। এইরকম পারফর্ম করার পর মাঝখানে যে সময়টা, সেখানে বিপিএলটা হয়তো তার খুব ভালো যায়নি। প্র্যাকটিস ম্যাচটার কথাও যদি বলেন, কিন্তু বাট স্টিল আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটা স্ট্যান্ডার্ড, বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডটাও যদি আমরা মাথায় রাখি, তাহলে এরকম ঘটনা যখন আগে কখনো ঘটেনি, সৌম্য নিজেকে আনলাকি ভাববেন না কেন? এই জায়গাটাতে ডিফারেন্স মেক করে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করে, এবং সেই কারণেই ওপেনিংয়ে তাকে নেওয়া হয়েছে সাইফ হাসানের সঙ্গে। আর প্রথম ম্যাচেই যখন সেই তানজিদ তামিম অপরাজিত ৬৭ রানের একটা ইনিংস খেললেন, পরের ম্যাচে তিনি তো একাদশে থাকবেনই, সেই ম্যাচে তিনি ১ রান করে আউট হলেও যখন আমাদের ক্রিকেটারদের একটা লম্বা সময় সুযোগ দেওয়ার কথা, এবং আগের ম্যাচেই 50 করেছে, আচ্ছা ঠিক আছে, সেটা তো আর 50 তো ২টা সৌম্য, 50 না, টপ স্কোরার ২টা তো সৌম্য ছিলেন। যাই হোক, তানজিদ তামিমকে কন্টিনিউ করেছে এবং লাস্ট ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন। ফলে লাস্ট সিরিজে তানজিদ হাসান তামিম একাদশের সুযোগ পেয়েছেন প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করে, এবং সেই সুযোগটা তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। একটা 50, একটা সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনার হিসাবে ১ নাম্বার নামটা তাই এখন তানজিদ তামিম, যিনি ইনফ্যাক্ট ওই সিরিজের আগে ৩ নাম্বার চয়েসে ছিলেন। মানে বাংলাদেশ ক্রিকেটে কত দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যায়। ফলে এই প্রথম ম্যাচটাতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তানজিদ তামিম যে এক সাইডে ওপেনার হিসেবে থাকবেন তা নিয়ে কোনো ডাউট নেই। প্রশ্নের জায়গা হচ্ছে সাইফ হাসান নাকি সৌম্য সরকার। এবার সৌম্যর কথাটা বললাম, সাইফ হাসানের কেসটা আমরা দেখি। সাইফ হাসান ওই যে লাস্ট সিরিজটার কথা, সৌম্য যেখানটাতে টপ স্কোরার হয়েছিলেন, সেই সিরিজটারও লাস্ট ম্যাচে কিন্তু ৮০ রানের একটা ইনিংস সাইফ হাসানের ছিল। ফলে নেক্সট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজ, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে তো আর তার দলের জায়গা তিনি ধরে রাখবেনই। ইনফ্যাক্ট সেটা ধরে রাখার কথা তো সৌম্যের ছিল। ২ জনের একজন থাকবেন, সাইফের উপরে টিম ম্যানেজমেন্ট সেই আস্থার জায়গাটা রেখেছে। যদিও তার বিপিএলটা ছিল আরও ডিজাস্ট্রাস, আরও ভয়ঙ্কর ছিল। মানে মাঝখানের ওই সময়টা তো আমরা বিপিএলের ওই ইয়েটা আসলে কাউন্ট করেছিল। লাস্ট ম্যাচে গিয়ে তিনি 50 করেছিলেন, পুরো বিপিএলটা তার জঘন্য কেটেছিল এছাড়া। কিন্তু টিম ম্যানেজমেন্ট ওই আস্থাটা রেখেছিলেন, এবং সাইফ হাসান সেই আস্থার প্রতিদান আসলে কতটা দিতে পেরেছেন। প্রথম ম্যাচে সাইফ ৪ রান করে আউট হয়েছেন, একাদশের জায়গা ধরে রেখেছেন। দ্বিতীয় ম্যাচে ১২ রান করে আউট হয়েছেন। মনে করা হচ্ছিল তৃতীয় ম্যাচে শিওরলি সৌম্য সরকার ব্যাক করবেন, কিন্তু থার্ড ম্যাচেও টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন সাইফের উপরে ভরসা রাখে। এইবার সাইফ একটা ৩৬ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিমের সঙ্গে 100 রানের একটা পার্টনারশিপ হয়, কিন্তু ৩৬ রানের ইনিংস খেলতে সাইফ ৫৫টা বল লাগিয়ে দিয়েছিলেন। খুব ভালো ইনিংস ছিল তা নয়, স্ট্রাগলিং একটা ইনিংসে ছিল, এবং যখন আসলে ওই রানটা বাড়িয়ে নেওয়ার কথা, ওই সময় একটা বাজে শট খেলে তিনি আউট হয়ে যান। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, তার মানে সাইফকে যেহেতু যথেষ্ট অপরচুনিটি দেওয়া হয়েছে, ওইখানটাতে আমাদের টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও বলেছিলেন যে আমরা দীর্ঘ সময় ধরে সুযোগ দিতে চাই প্লেয়ারদের, সেই কারণে সাইফকে বাদ দেওয়া হয়নি। ফলে এই সিরিজের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাতে তো সৌম্য সরকার সেই হিসেবে ফেরার কথা। ওইখানে ৩টা ম্যাচ খেলেছেন, লাস্ট ম্যাচে ৩৬ রান যদি একটা ক্রাইটেরিয়া, একটা স্ট্যান্ডার্ড হয়ে যায়, তাহলে তো আসলে হয় না।
কিন্তু এই জায়গাটাতে ডিফারেন্সটা কি মেক করে দিচ্ছে কিনা প্র্যাকটিস ম্যাচ, যেই প্র্যাকটিস ম্যাচে সাইফ হাসান সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে প্র্যাকটিস ম্যাচে তানজিদ তামিম সেঞ্চুরি করে তিনি একাদশে জায়গা করে নিয়েছিলেন ন্যাশনাল টিমে সিরিজটাতে। ঠিক তেমনিভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্র্যাকটিস ম্যাচে নিজেদের মধ্যকার সেইখানে সাইফ হাসান সেঞ্চুরি করেছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে কি এই সাইফ হাসানকে দেখা যাবে? সৌম্য সরকার কি আবারও সেই দুর্ভাগ্যদের দলেই পড়বেন? অ্যাপারেন্টলি সেটাই মনে হচ্ছে। ম্যাচের ২ দিন আগে প্রেস কনফারেন্সে এসে আমাদের হেড কোচ ফিল সিমন্স যে কথাবার্তাগুলো বলেছেন তাতে ওটা বোঝা যাচ্ছে যে তানজিদ তামিম তো এক সাইডে সেটেলই, সাইফ হাসানের উপরেই তারা ভরসা রাখছে। যেহেতু সাইফ প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরির কথা তিনি বলছেন, লাস্ট ম্যাচে যে পার্টনারশিপ হয়েছে 100+ রানের সেটার কথা তিনি বলছেন। এখন এইখানটাতে একটুখানি সৌম্য নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন, এইখানটাতে বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ড উপরে উঠে যেতে পারে, সবই ঠিক আছে। ওপেনিং পজিশনটা নিয়ে অন্ততপক্ষে সবগুলো জায়গায় না, যেমন ধর আমাদের পেস বোলারদের ক্ষেত্রে ওইটা একটা খুব স্ট্যান্ডার্ড একটা কম্পিটিশন রয়েছে, খুব হেলদি একটা কম্পিটিশন রয়েছে। যেই কারণে লাস্ট সিরিজটাতে দেন হাসান মাহমুদ কিংবা তানজিম সাকিব তারা ইনজুরির কারণে খেলতে না পারলো, সেটা আমরা খুব যে অনুভব করেছি ব্যাপারটা তেমন নয়। আবার তারা সুস্থ হয়ে গেল, স্কোয়াডে জায়গা ফিরে পাচ্ছেন না অন্যরা ভালো করছেন বলে, ওইখানটাতে খুব হেলদি একটা কম্পিটিশন রয়েছে। ফলে আমাদের ওপেনিং পজিশনে যদি এই ৩ জনের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে তাহলে তো সেটা ভালো, এটা তো আসলে খুবই ভালো। প্রবলেম ইজ এই ক্রাইটেরিয়া কি সবসময় মেনটেন করা হবে কিনা? প্র্যাকটিস ম্যাচে তো সৌম্যও 50 করেছেন, সেইটা কিন্তু নট গুড এনাফ বলে মনে হচ্ছে যে সাইফ হাসান যেহেতু সেঞ্চুরি করেছেন, কিন্তু লাস্ট সিরিজটা যে তাহলে ৩টা ম্যাচ তিনি খারাপ খেলেন, আমি লাস্ট ম্যাচটা তো খারাপই বলবো, সেইটা আসলে এখানে বিবেচ্য হবে না। প্রথম ২টা ম্যাচে তো তিনি ৪ রান ১২ রানে আউট হয়েছেন। লাস্ট ম্যাচে মানে লাস্ট ম্যাচটাতে গিয়ে 36 করেছেন বলে তার একাদশের জায়গাটা তিনি ধরে রেখেছেন। এখন সিরিজের লাস্ট ম্যাচে এই ভালো করা প্রথম ২টা ম্যাচে ব্যর্থ হয়ে এইটা আবার সাইফের ক্যারিয়ারের একটা ট্রেন্ড আমি খুব ইন্টারেস্টিংলি দেখছিলাম। তার আগের যেই সিরিজটা সাইফ খেলেছিলেন এই পাকিস্তানের বিপক্ষে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানেও কিন্তু প্রথম ২টা ম্যাচে তিনি ৩ রান এবং ৯ রানে আউট হয়েছিলেন। লাস্ট ম্যাচটাতে ৮০ রান করেছেন। আবার নেক্সট সিরিজটাতে ইংল্যান্ডের বিপক্ষে তিনি প্রথম ২ ম্যাচে ৪ রান ১২ রান করলেন। লাস্ট ম্যাচটাতে গিয়ে তিনি ৩৬ রান করলেন। ইনফ্যাক্ট তার ক্যারিয়ারে যে আরেকটা সিরিজ আফগানিস্তানের বিপক্ষে, সেইখানেও কিন্তু প্রথম ২টা ম্যাচে তিনি ২৬ ওডিআই ক্যারিয়ারে ২৬ এবং ২২ করেছিলেন। লাস্ট ম্যাচে তিনি ৪৩ করেছেন। এখন সাইফ হাসানকে একাদশে নেওয়া হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। তিনি যদি প্রথম ম্যাচে ব্যর্থ হন, দ্বিতীয় ম্যাচে কি তাকে সরিয়ে সৌম্যকে জায়গা দেওয়া হবে? নাকি বলা হবে যে না, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সৌম্যকে আরো অপেক্ষা করতে হবে, আমরা আরেকটু লম্বা সময় ধরে দেখতে চাই, ব্লা ব্লা ব্লা। ধরেন দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলো, তখনও কি গত সিরিজের মতো থার্ড ম্যাচেও খেলানো হবে নাকি? এবং থার্ড ম্যাচে গিয়ে যদি সাইফ হাসান যদি ক্লিক করেন, তখন কি সৌম্যকে আবার বাইরেই বসে থাকতে হবে কিনা? আমি একটু আগাম বলে ফেলছি, আমি একটু মানে সিরিজের সামনের অংশটা বলে ফেলছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেই অবস্থাটাতে বাংলাদেশ এখন দাঁড়িয়ে রয়েছে, তানজিদ তামিম এই লাস্ট সিরিজে ৩টা ম্যাচের মধ্যে ২টাতে 50 আর সেঞ্চুরি করাতে একাদশে তার জায়গাটা নিশ্চিত ওপেনার হিসেবে। অন্য ওপেনার আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে কোচের কথা এবং যে এই টিম ম্যানেজমেন্টের যে ভাবনা, সেইখানটাতে সাইফ হাসান হবেন বলেই মনে হচ্ছে। সৌম্য সরকার এই জায়গায় আমার কাছে একটু আনলাকি বলে মনে হচ্ছে। কিন্তু আমাকে যদি বলেন, আমার কাছে মনে হয়েছে যে সৌম্য সরকার আসলে তার জায়গাটা একাদশে ডিজার্ভ করেন। গত সিরিজেই ৩টা ম্যাচে অন্ততপক্ষে প্রথম ম্যাচটা সিওরলি ডিজার্ভ করতেন। আগের সিরিজে তিনি টপ স্কোরার হওয়ার কারণে, আগের ২টা ম্যাচে তিনি দলের টপ স্কোরার হওয়ার কারণে সেইটা হয়নি। কিন্তু লাস্ট ম্যাচটাতে অবশ্যই তিনি একাদশের জায়গাটা ডিজার্ভ করতেন, সেইটাও হয়নি। এই সিরিজের শুরুতেও তিনি অবশ্যই ডিজার্ভ করেন বলে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু অ্যাপারেন্টলি সেটা আসলে হচ্ছে না। তানজিদ তামিম এবং সাইফ হাসান এই দুজনই ওপেন করছেন। সাইফের প্র্যাকটিস ম্যাচের সেঞ্চুরিটাই এই ক্ষেত্রে প্রবাবলি ডিফারেন্সটা মেক করে দিচ্ছে। সেখানে 50 করাটাও সৌম্য সরকারের জন্য যথেষ্ট না। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ওপেনিংয়ে তানজিদ তামিম ও সাইফ হাসানের উপরে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবে বলেই মনে হচ্ছে। কিন্তু আমার পছন্দের ওপেনিং পেয়ার ছিলেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। এই ৩ ওপেনারের মধ্যে আপনার পছন্দের ২ ওপেনার কারা? জানান তো দেখি।